যেদিন আমার বিয়ে হয় ওই দিন রাতেই আমি ওনাকে বলে দিই আমি অন্য কাউকে ভালোবাসি। উনি চুপ করে সোফায় বসে পড়েছিল। একটি বারও এসে বিছানায় আমার পাশে বসেনি, একবার জিজ্ঞাসা করেনি তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম। আমি আবার বলেছিলাম ঘুমের মাঝেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না। উনি মনে হয় কথা দিতে রেগে যান। উনি উঠে এসে আমার সামনে দাঁড়ান, ওনার চোখগুলো লাল হয়ে আছে। আমি ভয় পেয়ে যাই। হঠাৎই উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলতে শুরু করেন, ওই আপনি কি মনে করেছেন আমাকে? আমাকে কি মাতাল অভদ্র মনে হয়? ঘুমের মাঝেও যেন আপনাকে না স্পর্শ করি, এর মানে কি? আমি কি হিংস্র পশু যে রাতের আধারে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব? তারপর আরও কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যায়। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালা দিয়ে বারান্দার দিকে তাকাই, দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পরপর চোখ মুছতে ব্যস্ত। বিয়ে ঠিক হওয়ার পর ভাবির মুখে শুনেছিলাম ছেলেটা খুব ভালো অবন্তী, দেখো তোমাকে অনেক আগলে রাখবে, জীবনে অনেক সুখে থাকবে। তখন ভাবির কথাটা তেমন আমলে নিইনি, কিন্তু যখন ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা ছেলে মানুষে এইভাবে কাঁদতে পারে। আমি যতটুকু জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দেই হয়েছে। হয়তো ভাবছে আমার যে ওকে পছন্দ নয়, এটা যদি ওনার মা জানতে পারেন তবে খুবই কষ্ট পাবেন। ওনার মা ক্যান্সারের সাথে লড়ছিল, কবে মারা যায় কোনো ঠিক নেই। তাই সবসময় আমাকে বলতো আমাকে আপনার পছন্দ না, এটা ঠিক আছে, তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খেয়াল রাখবেন, কখনো মায়ের অযত্ন করবেন না। উনি কথাটা এত করুণভাবে বলছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল। ওনার চোখেও বেদনার জল ঝলমল করছিল। চোখের পানি আড়াল করতেই উনি আমার সামনে থেকে চলে যায়, আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন। একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন। আমি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিলাম। উনি এত তাড়াতাড়ি ঘরে ঢুকেন যে আমি আর ফোনটা রাখার সুযোগ পাইনি। উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে নেয়। তারপর স্ক্রিনে কল রানিং দেখে ফোনটা এত জোরে আছাড় দেন যে ডিসপ্লে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপর প্রচুর রাগে বলতে শুরু করেন, আপনার বাবা আপনাকে বিনা টাকায় এ বাড়িতে পাঠায়নি, দেনমোহরে 2 লাখ টাকা দিতে হয়েছে, বিয়ের গহনা আর অন্য খরচ বাবদ 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়েছে। 10 বছরের সব জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপর আপনাকে এই বাড়িতে এনেছিলাম। এর কোনো শুকরিয়া আপনি আদায় করেছেন? কি চেয়েছিলাম আপনার কাছে? মোহরানার টাকা পরিশোধ করার পর আপনার উপরে আমার সম্পূর্ণ হক ছিল, তবুও এক মুহূর্তের জন্য আপনাকে স্পর্শ করিনি। বিয়ে করে আনার পর এই বাড়ির ছোট বড় কাজগুলো করার আপনার দায়িত্ব ছিল, কিন্তু তাও কোনোদিন আপনাকে কিছু বলিনি। শুধু বলেছিলাম মাকে একটু দেখে রাখবেন। আর মাত্র 1 ঘন্টা আগে তার খারাপ লাগার কথা বলেছে মা আমাকে ফোন দিয়ে। আমি অফিস থেকে চলে আসছি, আর আপনি একটু পাশের রুমে গিয়েও দেখতে পারেননি আমার মা কেমন আছে? আর দেখতেও হবে না আপনাকে। দেনমোহরের অর্ধেক টাকা ফিরিয়ে দিয়ে চলে যাবেন এখান থেকে, আপনাকে আমার প্রয়োজন নেই। তারপর উনি হনহন করে চলে যায়। আমি কখনো এত কষ্ট পাইনি ওনার কথায় যতটা কষ্ট পেলাম। আসলেই তো এই বাড়িতে আমার 1000টা দায়িত্ব, আর আমি কিনা ওনার একটা আবদার পূরণ করতে পারলাম না। আর কি যেন বলেছিল, 10 বছরের জমানো ভালোবাসা মানে কি আসলে? যেদিন থেকে যৌবনে পদার্পণ করেন তখন থেকে যে ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারেন, আমি কিনা তাকে একটি বারের জন্য ভালোবাসতে পারিনি, তার একটা আবদারও পূরণ করতে পারিনি। ধপাস করে ফ্লোরে বসে পড়ি। আমার চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল। সেই প্রথম আমি মন ভরে কান্না করি। হঠাৎ করে মাইক্রোবাসের দরজা টানার আওয়াজে আমার হুঁশ ফিরে। তাড়াতাড়ি ঘর থেকে বের হই, দেখি উঠানে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, আর উনি শাশুড়ি মাকে কোলে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন। কি হয়েছে দেখার জন্য দৌড়ে যাই, দেখি আমার শাশুড়ির জ্ঞান নেই। বুঝতে বাকি রইল না যে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি উনাকে কেবল আমিও যাব কথাটা বলেই দৌড়ে রুমে চলে আসি। তাড়াতাড়ি বোরকাটা পরে রুম থেকে বের হই। আম্মাকে গাড়ির পিছনের বড় সিটটাতে লম্বা করে শোয়ানো হয়েছে, আর মাথাটা আমার স্বামীর কোলের উপর রাখা। আমিও গাড়িতে উঠতে পারি। গিয়ে ওনার পাশে বসে বলি, আপনি সামনে চলে যান, আমার মাথাটা আমার কোলে দিন। উনি কোনো কিছু না বলে আমার দিকে রক্ত চোখে তাকান। ওনার চাওয়াতে নিষিদ্ধ স্পষ্ট। বাধ্য হয়ে আমি পিছনের সিটে গিয়ে বসে পড়ি। আম্মাকে হসপিটালের জরুরি বিভাগে ঢুকানো হয়, আর উনি পুরো বারান্দা জুড়ে পায়চারি করছেন। আমি বসে থাকতে পারছি না, কেননা উনি হাঁটতেছেন। এই অবস্থায় যদি আমি বসে আরাম করি তবে উনি হয়তো আবারও কষ্ট পাবেন। আমি এগিয়ে গিয়ে ওনাকে বসতে বলি, এতে উনি বড় বড় চোখ করে আমার দিকে তাকান। আমি ভয়ে আর কিছুই বলিনি, দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি। পরে লোহার লম্বা চেয়ারটায় গিয়ে উনি বসেন। আমিও ওনার পাশে গিয়ে বসি। হাতটা এগিয়ে ওনার কাঁধে রাখতে মন চাইছে, কিন্তু ভয়ে এগোতে পারছিলাম না। মন চাইছিল ওনার বুকে মাথা রেখে কতক্ষণ কান্না করি, হয়তো উনি এতে কিছুটা হলেও ভরসা পাবে আর আমারই একটু ভালো লাগবে, কিন্তু অতটা সাহস আমার তখন নেই। তবুও কাছুমাছু করে ওনার পাশে গিয়ে চেয়ার টেনে সামনে বসি। মনে মনে ভাবতে থাকি আমার এমন কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া অনেক জরুরি, কিন্তু হাসপাতালে তো আর পায়ে ধরে মাপ চাওয়া যায় না। আর স্বামীর কাছে স্ত্রী ক্ষমা চাইতে হলে পায়ে ধরতে হয় না, আলতো করে হাতটা ধরে 2 ফোঁটা চোখের জল ফেললেই যথেষ্ট।
অথবা ছোট্ট বিড়াল ছানার মতো করে স্বামীর বুকে মুখ লুকিয়ে দিলেই হয়। হয়তো প্রথমে স্বামী স্ত্রীর দিকে একটু গরম নজরে তাকাবে, তবে তখন স্বামীর চোখের দিকে অসহায়ের মতো তাকালেই হয়ে যায়। একটা লম্বা সময় নিয়ে কোনো মেয়ে যদি তার প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকে, তবে সেই ছেলেটা যত রাগী হোক না কেন সে অবশ্যই গলে যাবে। অতঃপর শক্ত করে জড়িয়ে বুকের সাথে মিলিয়ে গেলেই সব শেষ। কিন্তু আমার ক্ষেত্রে মোটেও এমন সুযোগ ছিল না, কেননা ওনার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না। কোনোদিন একটু সময় নিয়ে ওনার সাথে কথাও বলিনি। তবে ভাবলাম একটু চেষ্টা করলে ক্ষতি কি। ওনার ডান হাতটা টেনে দুই হাতের মধ্যে নিলাম। উনি কিছুই বললেন না, এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি চিন্তায় উনি এই বিষয়টি খেয়াল পর্যন্ত করেননি। আমি ওনার দৃষ্টি আমার দিকে ফেরাতে চেষ্টা করলাম। ওনার হাতটা শক্ত করে আমার দুই হাতের তালুর মধ্যে নিলাম। তাতেও কোনো কাজ হয়নি দেখে আমি নিজেকে ওনার একদম কাছে নিয়ে গেলাম। ওনার কাঁধে মাথা রেখে ওনার বাহু দুটো জড়িয়ে ধরলাম। এবার উনি আমার দিকে তাকালো। আমি ওনার চোখের দিকে তাকিয়ে নিজের ঠোঁটগুলো বারবার বাঁকাতে লাগলাম, আর ঘন ঘন ঢোকর গিলতে গিলতে একটা করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কি ভাবলো জানি না, একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পাতা দুটো এক করতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। উনি বাম হাত দিয়ে চোখ মুছে নিয়ে আমার হাতের তালুর পিঠটা চেপে ধরে রাখলো। আমার কাছে কেমন লাগছিল সেটা আমি আজও কল্পনা করতে পারি না। কোনো একটা অজানা অনুভূতি এসে গ্রাস করেছিল আমাকে। ওটাই ছিল আমার প্রথম স্পর্শ। প্রিয় মানুষটার কাছে প্রতিটা নারী হয়তো এমন একটা স্পর্শের আশায় থাকে, তবে আমাদের মধ্যে একে অপরের প্রিয় হওয়ার মতো কোনো সম্পর্কই তখন ছিল না। তাই ওই সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরক্ষণেই উনি আমার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন, চেয়ার থেকে উঠে সামনে চলে গেলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়েছিলাম। উনি একবারের জন্য আর আমার দিকে ফিরে তাকায়নি। একটু পর ডাক্তার রুম থেকে গোমরা মুখে বেরিয়ে আসে। আমার স্বামী দৌড়ে ওনার কাছে যান, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ওনার দিকে। ওনার সে করুণ চোখের দৃষ্টি আজও আমার চোখে ভেসে ওঠে। অতঃপর ডাক্তার ওনার কাঁধে হাত রেখে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কিছু একটা বলতে থাকে। আমি উঠে সেখানে যাই শোনার জন্য, কিন্তু ডাক্তার যা বলল তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ডাক্তার ওনার কাঁধে হাত রেখে বলেন, সরি স্যার, আপনার মায়ের লিভার ক্যান্সার হয়ে গেছে। হয়তোবা আর বেশি হলে 40 দিন বাঁচবে। পরীক্ষা করলে পুরো শিওর হওয়া যাবে। কথাটা শুনেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, আর উনি যেন কাঁদতে ভুলে গেলেন। রবটের মতো মেপে মেপে কয় কদম এগিয়ে এসে আবার চেয়ারটাতে বসেন। হাত দুটোর কোনোই হাঁটুতে ভর দেয়। 10টা আঙুল দিয়ে পুরো মুখটা আড়াল করে নীরবে কাঁদতে লাগেন। আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। গিয়ে ওনার পাশে বসলাম। ওনার কাঁধে হাত দিয়ে বলতে লাগলাম, সরি, আই ভেরি সরি, প্লিজ প্লিজ। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে ওনার বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখলাম। উনি বলতে লাগলেন, কেন এমন হয় আমার সাথে? সবসময় কেন এমন হয়? এই জীবনে কি কখনো সুখ পাবো না আমি? কেন এমন হয় বারবার? কেন? বলতে বলতে উনি কান্নায় ভেঙে পড়েন। আমি ওনার মাথাটা আমার কাঁধে রেখে মাথায় হাত বোলাতে রাখি আর সান্ত্বনা দিয়ে বলতে থাকি, আমার কিচ্ছু হবে না, একদম চিন্তা করবেন না। হঠাৎই উনি আমাকে ধাক্কা দিয়ে উঠে পড়েন। আমিও এগিয়ে যাই ওনার সাথে সাথে। মায়ের জ্ঞান অনেক আগেই ফিরেছে, কিন্তু খুব শীঘ্রই পৃথিবীর মায়া ত্যাগ করবে হয়তো। তখন রাত 10টা বাজে। আম্মাকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় 11টা বাজে। উনি নিজ হাতে আম্মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমার রুমে চলে আসে। রাত প্রায় 1টার দিকে আমার একবার ঘুম ভেঙে যায়। দেখি উনি সোফায় নেই, ঘরের দরজা খোলা। আমি উঠে গিয়ে ওনাকে খুঁজতে থাকি। অবশেষে ছাদে গিয়ে ওনাকে পাই। দেখি দেয়ালে ঠেস দিয়ে বসে কাঁদতেছে। আমি খুঁজে পাই না উনি এত কাঁদেন কি করে। একটা ছেলে যে এত কাঁদতে পারে ওনাকে না দেখলে বুঝতামই না। হয়তোবা ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছে। সারা জীবন সংগ্রাম করে আসছে একা একা। জীবনের পথ চলাতে মা একমাত্র সঙ্গী ছিল, আর তিনি ছেড়ে চলে যাবেন এই ভাবনায় এত কান্না। আমি ওনার পাশে গিয়ে বসতেই উনি কান্না থামিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর বলতে লাগলো, এত রাতে ছাদে এসেছেন কেন? যান ঘরে গিয়ে ঘুমান। আমি কোনো কথা বলিনি, তাই উনি আর কিছু বলল না, ওইভাবেই বসে রইল। আমি ওনার দিকে আরেকটু এগিয়ে গেলাম। ওনার হাতটা জড়িয়ে ধরে মাথাটা ওনার কাঁধে রাখলাম, আর উনি সাথে সাথেই উঠে অন্য দিকে চলে গেলেন। আমি আবারও ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মন চাইছিল একবার ওনার বুকে মাথা রেখে চোখের জলে ওনার বুকটা ভিজিয়ে দিতে, এতে যদি উনি আমাকে ক্ষমা করেন। সেই ভাবনা থেকেই ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে হালকা ধাক্কা দিলেন। আমি আরও জোরে জড়িয়ে ধরলাম। উনি জোরে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিলেন। আমি আবারও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি এবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাত ওঠাতে আমাকে থাপ্পড় দিতে নাই।
আবার হাতটা গুটিয়ে নিয়ে সরি বলে চলে যায়। সিঁড়িঘরের কাছে গিয়ে দেয়ালে একটা ঘুষি মারে। আমি বুঝতে পারি উনি আমাকে থাপ্পড় দিয়ে যেই রাগটা কমাতে চেয়েছিলেন সেটা দেয়ালে ঘুষি দিয়ে কমানোর চেষ্টা করছেন। আমি চাঁদের আলোতে খোলা ছাদে বসে কাঁদতে থাকি। একটু পর আমার ভয় লাগতে শুরু করে যে এত রাতে ছাদে একা, তাই ঘরে চলে যাই। এতক্ষণ উনি আবার ঘুমিয়ে পড়েছেন, সোফায় শুয়ে আছেন একেবারে জড়সড় হয়ে। হয়তো শীত লাগছে, ঘরে একটাই কাঁথা আর সেটা আমি দখল করে রেখেছি, তাই তিনি কাঁথা ছাড়াই ঘুমাচ্ছে। আমি কাঁথা এনে ওনার উপরে দিতেই ঘুমের ঘরে তার টান দিয়ে গায়ে জড়িয়ে নেন। খুব নিষ্পাপ লাগছে ওনাকে। সারাটা দিন কেমন জানি মায়া জমে গেছে ওনার প্রতি। সারাদিন কান্নাকাটির ফলে চোখটা ফুলে লাল হয়ে আছে। দেয়ালে ঘুষি দেওয়ার ফলে হাতটা কতটুকু ছিলে গেছে। আমার রুমে ফার্স্ট এইড বক্স ছিল, আমি সেখান থেকে একটু ভায়োডিন নিয়ে তুলা দিয়ে হাতে ঘষতেই উনি নড়ে ওঠে। কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আছে, তাই পুরোপুরি উঠলেন না। কাজ শেষে আমি ওনার কপালে একটা চুমু দিয়ে গিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই। রান্না প্রায় শেষ, তখন শাশুড়ি আম্মা রান্নাঘরে আসেন। রান্না কতটুকু হয়েছে দেখে আমাকে রান্না শেষ হলে ওনার ঘরে যাওয়ার কথা বলে চলে যান। রান্না শেষ করে শাশুড়ির রুমে যাই। উনি আমার হাত ধরে নিজের পাশে বিছানায় বসান আর এক নাগারে বলতে শুরু করেন, অবন্তী মারে, আমি কি আর বাঁচবো না রে? আমার তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না। জানিস রে মা, ছেলেটা সেই ছোটবেলা থেকে বাবাকে হারাই। জানিস সেই অল্প বয়সেই কষ্ট করে কাজ করে, আবার পড়ালেখাও করে। আমাকে লোকে কত জোর করে বিয়ে দেওয়ার জন্য, আমি না করে দিই। ছেলেটাকে নিয়েই বেঁচে থাকি। ছেলেটা আমার আদরের চেয়ে কষ্টই বেশি পাইছে। বাপ মরার পর এলাকার লোকেরও আদর পাই না, আবার আমার বাপের বাড়ির আদরও পাই নাই। তারপরও কোনোদিন বলে নাই আমি কষ্টে আছি। আমি যখন যা চাইছি তাই দিছে। যেদিন তোকে দেখতে যাই অনেক ভালো লাগে তোকে। ছেলেটা একবারও বলেনি আমি আগে দেখি তারপর আমার মত জানাবো। শুধু বলেছিল, মা তুমি যা ভালো বুঝো তাই করো, আমার কিছু বলার নেই। তারপর তো তুই এই বাড়ির বউ হয়ে আসলি। আমি তোকে তুই তুই করে বলি, তাই রাগ করিস না আবার। তুই তো আমার মেয়ের মতোই। আমার ছেলেটাকে একটু দেখে রাখিস, কোনো সময় কষ্ট দিস না রে মা। ছেলেটা আমার জীবনেও আদর পায়নি, তুই একটু আদর দিয়ে আগলাই রাখিস। দেখবি তোকে মাথায় তুইলা রাখবো। আমার জন্য কান্দিস না, আমি তো বুড়া হইয়া গেছি। বুড়া মানুষ তো মরণ লাগবেই, কত জোয়ান মানুষই মইরা যায়। আমি ওনার হাজারটা কথার বিপরীতে কি বলবো কোনো ভাষা পাইনি সেদিন। ওনাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকি। আমি আমার নিজের মাকেও কোনোদিন এত আপন করে পেয়েছি কিনা জানি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, পাগলি মা, কান্দোস কেন? বুড়া মানুষের লাইগা কাঁদলে কি হইব? তুই খালি আমার পোলাডারে দেখা রাখিস। তারপর আমার কপালে একটা চুমু দিয়ে দেয়। তার বদলে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। নিজের মায়ের থেকেও বেশি আপন তখন ওনাকে মনে হচ্ছিল। সেদিনের পর থেকে আমার স্বামীকে সবসময় মনমরা দেখতাম। এর কিছুদিন পর আমার স্বামী আমাকে একটা ফোন কিনে দেয়। আমি আবার আমার সেই পুরাতন সিমটা ইউজ করা শুরু করি। একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে রাতের বেলায় কল দেয় আর নানান কথা বলা শুরু করে। কবে স্বামীকে ডিভোর্স দিব, এতদিন কেন ফোন দিইনি, কেন ফোন অফ ছিল, দুনিয়ার সব কথা। আমি আবারও আমার বর্তমানকে ভুলে ওর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ি। আবার তার কথা ভাবতে থাকি। প্রায় আধা ঘন্টা কথা বলার পর হঠাৎ কারো ঘরে আসার শব্দ পাই। আমি ফোনটা না লুকিয়ে পিছনের দিকে ঘুরতেই দেখি আমার স্বামী অফিস থেকে ফিরেছে। উনি আমার ফোনে কথা বলার ব্যাপারটা দেখে ফেলে, কিন্তু কোনো রিয়াক্ট না করে শুধু কাপড় চেঞ্জ করে ঘর থেকে বের হয়ে যায়। আমি আবারও তার সাথে নিয়মিত কথা বলতে থাকি। আমার বয়ফ্রেন্ডের প্রতি আমার আবার মায়া বেড়ে যায়, কেননা এমনিতেই আমাদের রিলেশন সেই কলেজ লাইফ থেকে প্রায় 3 বছরের। আমি ফোনে কথা বলার সময় প্রায় দেখে ফেলতো, কিন্তু কিছু বলতো না। এভাবে প্রায় 20 দিন চলে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উনিও উঠেছেন। হঠাৎই আম্মা কেমন যেন করতে থাকে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলে দেয় বাড়িতে নিয়ে যান, ওনার সময় একদম শেষ হয়ে আসছে, যা চাই নিয়মিত দিয়েন। হয়তো আর 2-1 দিন আছে। ওই দিন দুপুরে বাড়ি চলে আসার পর থেকে আমি ওনাকে আর ঠিক মতো খেতে দেখিনি। সারাক্ষণ মুখ ভার করে রাখতো, ঠিক মতো কথাও বলতো না। ওই দিন রাতে শাশুড়ি আমাকে ডেকে বলে, অবন্তী মারে, এই দিকে আসতো, শোন তোকে কয়েকটা কথা বলি। আমি বললাম, আম্মা বলেন, কি বলবেন? উনি বলতে শুরু করেন, শোন মা, তোকে আমার পছন্দেই বিয়ে করিয়েছি, এটা তুই মনে হয় জানোস। তারপরও আবারও বলি, শোন, আমি আমার ছেলের কাছে এখন পর্যন্ত যা চাইছি সবটুকুই চেষ্টা করে তা জোগাড় করে দিয়েছে। কখনো আমাকে অভাব দিতে দেয়নি। আমি তো তাকে কিছুই দিয়ে দিতে পারলাম না রে। অতঃপর আমার শাশুড়ি যা বলে তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। শাশুড়ির কথা শুনে আমার হাত পা হিম হয়ে যায়। হতভম্ব হয়ে গুটিসুটি হয়ে বসে থাকি খাটের এক কোণে। আমি তো ওনার কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার শাশুড়ি কি তবে সব জেনে গেল? আমার শাশুড়ি না থেমে আবারও বলতে থাকে, শোন মা, পৃথিবীতে যে যা চাই তাই কি কখনো পাই? অনেক সময় পাই না। আমার ছেলেটা সব সময় খালি আদর ভালোবাসা খুঁজতো, কিন্তু তা পাই নাই। বড় হয়েও আমার পায়ে মাথা রাইকা ঘুমাইতো।
জানিস, ও জমানো টাকা দিয়ে এটা ওটা কিনে লুকিয়ে রেখে দিত, কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম। আর ওই জিনিসগুলা আর করন না, হবু বউয়ের জন্যই হয়তো রাখতো। ওর তো আর কোনো বোন নেই, তা আমি ঠিকই বুঝতাম। তুই ওর ঘরের আলমারির পশ্চিম পাশের ডয়ারটা খুলে দেখিস, অনেক কিছু কিনে জমাইছে তোর জন্য। দেখ, আমি ঠিকই বুঝতেছি হয়তো আজ রাতটাই আমার শেষ। তারপর এই বাড়িতে তুই আর ও। কত ভাবতাম দুই একটা নাতি নাতনি থাকবো, বাড়ির ঘরগুলো আবারও ভরে যাবে, কিন্তু দেখ, তা দেখার কপাল আমার নেই। আর এই জীবনে কষ্ট করছি মনে হলেও আবার বুঝি যে ছেলেটা আমার কোনো কষ্টেই রাখে নাই। কিন্তু আমি পারলাম না রে, আমি পারলাম না ছেলেটার একটু সুখে রাইখা যাইতে। পোলাটা আমার রাইতে ছাদে ওইটা একলা একলা কান্দে, আমি দেখেও লুকিয়ে যাই যেন আমারে না দেখে। ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি, তাহলে খুব কষ্ট পাইব। তোরে আর কোনো কিছু কমো না, আমারে মাফ কইরা দিস। আমি না বুঝা তোরে এই বাড়ির বউ বানাইয়া আনছি। এখন যা, গিয়ে ঘুমা, শেষবারের মতো আজকে একটু ঘুমাই। তুই পারলে আমার একটু ওদুর পানি আইনা দিস, নামাজ পড়া ঘুমাই। যদি সকালে সুযোগ না পাই। আমি এতটাই পাষাণ হয়ে গিয়েছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাপটাও চাই নাই। ওদুর মগটা হাতে নিয়ে ঘর থেকে বের হতেই দেখি আমার স্বামী শাশুড়ির ঘরের বারান্দা থেকে উল্টো দিকে হাঁটছে। তার মানে উনি এতক্ষণ সব শুনেছে। শাশুড়িকে ওদুর পানি এনে দিয়ে আমি আমার ঘরে চলে আসি। উনিও একটু পর এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে উঠে শাশুড়ির ঘরে যাই, দেখি উনি অনেকক্ষণ আগেই উঠেছেন ঘুম থেকে, নামাজ শেষ করে তসবিহ হাতে বসে আছে। আমি জিজ্ঞেস করি, আম্মা কিছু খাবেন এখন? চা বানিয়ে দিব? উনি আমাকে না করে দেন। আমিও নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। আমার স্বামী ওই দিন অফিসে যায়নি, ঘরেই থাকেন। একটু পরপর শাশুড়ির খেয়াল করছেন, খোঁজ নিচ্ছেন। দুপুরে খাওয়ার পর একটু শুয়ে থাকি, কখন ঘুমিয়ে যাই বুঝতেই পারি না। ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ি, দেখি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। আমি কেন জানি তখন কথা বলতে সংকোচ বোধ করি, তবুও কথা বলি অনেকক্ষণ। সে আবারও আমাকে ডিভোর্সের ব্যাপারটার কথা বলে। আমি ঘরের মধ্যেই বলে ফেলি আমার শাশুড়ি হয়তো আর বেশি দিন বাঁচবে না, শাশুড়ির মৃত্যুর পরেই ডিভোর্স হয়ে যাবে। তারপর যথারীত অন্য কথা বলতে থাকি। হঠাৎই আমি আমার স্বামী চিৎকার শুনতে পাই। আমি ফোন ফেলে রেখে দৌড়ে বাইরে যাই, দেখি উনি শাশুড়ির ঘরে। আমি ঘরে ঢুকতেই যা দেখি তাতে আমার শিরা উপশিরা হিম হয়ে যায়, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমার স্বামী শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতেছে। আমার শাশুড়ি তখন এই পৃথিবীতে নেই। আমি ঘর থেকে বের হয়ে আসি, আমার কানে একটাই কথা বারবার বাজতে থাকে, তুই তো আমার মেয়ের মতোই, আর কোনোদিন কেউ হয়তো আমাকে অত আপন করে নিবে না। ভাবতেই চোখ বেয়ে পানি ঝরতে থাকে। রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে আমার ভাবিকে শাশুড়ির মৃত্যুর কথা বলি। প্রায় ঘন্টা দুয়েক পর আমার বাবার বাড়ির অনেকেই চলে আসে। আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকেন, আর উনি কেবল অসহায়ের মতো একদৃষ্টিতে তাকিয়ে থাকেন শাশুড়ির লাশের দিকে। আসরের নামাজের পর জানাজা হয়। শাশুড়িকে দাফন করে এসে উনি সোজা শাশুড়ির রুমে চলে যায়, আবার কান্নাকাটি শুরু করে দেন। আমি কি করব কিছুই মাথায় আসছিল না। শেষে আমার ভাবি আমাকে তাগাদা দেয় যেন আমি গিয়ে স্বামীকে সান্ত্বনা দিই। আমি তাদেরকে দেখানোর জন্য একটু এগিয়ে গিয়ে ওনাকে কাঁদতে বারণ করি। রাতের আগেই আমার বাড়ির সবাই চলে যায়। রাত 10টার দিকে আমার স্বামী ছাদে একা বসে আছেন আর আমি ঘরে। তখন আমার বয়ফ্রেন্ডের ফোন আসে। ওকে শাশুড়ির মৃত্যুর কথা বললেই সে খুশি হয়, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগে। একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া যায়? আমি তাকে বকা দিলে সে উল্টো আমাকে নানান কথা বলতে থাকে, নানান কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। আমি আর বেশি কথা না বাড়িয়ে ওকে আশ্বাস দিই যে খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে। শাশুড়ির মৃত্যুর প্রায় 10 দিন হয়ে যায়। আমরা তেমন কোনো কথাই বলি না, একসাথে খেতেও বসি না। 11 দিনের দিন আমার হঠাৎ শাশুড়ির কথাগুলো মনে পড়ে। উনি তো আমাকে বলেছিল আলমারিতে অনেকগুলো জিনিস আছে আমার জন্য। আমি ওনার প্যান্টের পকেট থেকে চাবি নিয়ে ওই ডয়ারটা খুলি, দেখি পশ্চিম পাশের ডয়ারটা পুরো ঠাসাঠাসি ভর্তি। অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর কিছু 3 পিসের কাপড়, খুব সুন্দর ডিজাইন করা, অনেকগুলো গহনা আর সুন্দর একজোড়া পায়েল এবং একটি সোনালী রঙের ঘড়ি। আমি ডয়ারটা বিছানায় নামিয়ে সবগুলো জিনিস নাড়িয়ে দেখতে থাকি। পায়েল দুরা খুব পছন্দ হওয়াতে তখনই আমার পায়ে পড়ে নিই। তারপর আবার সবগুলো জিনিস গুছিয়ে রাখতে যাই। তখন পায়েলের ঝুনঝুন শব্দ পেয়ে উনি ঘরে চলে আসেন। এসে আমাকে বকাঝকা শুরু করে দেন। আপনি কোন সাহসে আমার ডয়ারে হাত দিয়েছেন? আপনাকে কে অনুমতি দিয়েছে? আপনি একবারও আমাকে জিজ্ঞেস করেছেন? বলে সামনে এসে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আজ পর্যন্ত কখনো আমার সাথে এমন করেনি, অথচ ওই দিন আমাকে থাপ্পড় দেওয়ার মানেটা আমি আজও বুঝিনি। কিন্তু থাপ্পড়কে আমার মাথায় রাগ উঠে যায়। আমি উল্টো ওনাকে ঝাড়তে শুরু করি। আপনি কোন সাহসে আমার গায়ে হাত তুললেন? আপনি কি ভাবছেন আমি কিছুই বলবো না আপনাকে? আর 8-10টা মেয়ের মতো ভাববেন না। উনিও বলতে শুরু করেন, তোকে কি ভাববো? আর তুই 8-10টা মেয়ের মতো হবি কেন? তুই যে কেমন মেয়ে তা আমি অনেক ভালো করেই বুঝতে পারছি। আমিও রাগের মাথায় বলতে শুরু করি, হয়েছে, আর বলতে হবে না, আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করেন এবার। আমি আর আপনার সাথে থাকতে পারবো না। ওনার মুখটা শুকিয়ে যায়, তারপরে একটু নিচু গলায় উত্তর দেয়, তোর ভালো না লাগলে তুই চলে যা। আমি কেন আগ বাড়িয়ে ডিভোর্স দিতে যাব?
যা এখনই চলে যা, দেখ তোর কোন দরদি তোকে নেয়। আমিও আর দেরি করিনি, তখনই নিজের বাড়ি চলে যাই। ওই দিনের সেই ভুলের মাসুল কি হবে তা আমি আন্দাজও করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমার সব বুঝে আসতে থাকে। কিছুদিন পর আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসে, আর সেই লেটারটা সবার আগে আমার বাবার হাতে পড়ে। বাবার হাতে চিঠিটা আসতেই যা বলেন তা ছিল আমার কল্পনার বাইরে। ডিভোর্স লেটারটা বাবার হাতে পড়তেই বাবা আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এসব কি? মা মরছে এখনো 15 দিন হয় নাই, এর আগেই তোরে ডিভোর্স দিছে? ও ভাবছেটা কি? আমার আগেই সন্দেহ হয়েছিল, খালি যখন ওর মা এসে বিয়া ঠিক করে গেছে। তোর মা তো খালি লাফাইছে, পোলা ভালো কইয়া। এখন যে তোর জীবনটা নষ্ট করে দিল। ততক্ষণ আমার ভাবি রান্নাঘর থেকে দৌড়ে আসে, এসেই বলতে থাকে, পোলাটা এত ভালো ভাবছিলাম, আর তার ভিতরে এই মার পছন্দে বিয়ে কইরা এখন মা মরতেই ডিভোর্স দিছে। এতক্ষণে বুঝলাম, তাইলে মনে হয় মারে খুশি করার লাইগা বিয়া করছিল। এখন মা মইরা গেছে গা, আর বউ ডিভোর্স দিয়া দিছে। আমি শুধু অভিনয়ের কান্না করতে থাকি। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, কান্দিস না, আমরা আছি না, কাঁদতে হইব না তোর, আমরাই তোর দেখা রাখমু। আমি শুধু অভিনয়ের কান্নাকাটি করে নিজের ঘরে এসে দরজা দিয়ে বসে থাকি আর ভাবতে থাকি, সবকিছুই তো আমার কারণেই হয়েছে, সব দোষ তো আমার, ওনার তো কোনো দোষই নেই। আমার পরিবার সবার কাছে উনি এত প্রিয় ছিল, আর আজকে সবাই ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করতেছে। সবকিছুতেই তো আমারই দোষ। এখন যদি গিয়ে আমি আমার দোষের কথা বলি, আব্বা আমাকে আস্ত রাখবেন না। আমি ওই দিন রাতে বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে ডিভোর্সের কথা জানাতেই ও যেন চমকে ওঠে আর বলতে থাকে, কি বলে এইসব, ফাসলামো বন্ধ করো, ডিভোর্স দিছে বললেই হয়ে গেল? আমি বলি, হ্যাঁ, মোহর আমার সব টাকা আগেই পরিশোধ করা ছিল, বিয়ের দিনই দিয়ে দিছিল, তাই সমস্যা হয় নাই। ও বলে, তবে এখন কি করব? আমি বললাম, তুমি এবার তোমার বাসায় জানাও। সে উত্তর দেয়, কি বলছো তুমি, বাসায় জানালেই হবে নাকি? আমার বাড়িতে রাজি হবে না, আর তাছাড়া ডিভোর্সি মেয়ে কি ভালো? আমি বললাম, কি বলতে চাও তুমি? ডিভোর্সি মেয়ে ভালো না মানে? আমি কি করছি? তোমার কথাই তো আমি আমার স্বামীর সংসার ছেড়ে আসছি, এবার তুমি তোমার বাড়িতে জানাও। সে বলল, এটা কোনোদিনই সম্ভব না, আমি পারবো না। আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে পালিয়ে বিয়ে করতে হবে। আমি বললাম, পালিয়ে বিয়ে করব কেন? এতদিন তো আমাকে জ্বালিয়ে মারছো, খালি ডিভোর্স আর ডিভোর্স, এখন এই কথা বলতেছো কেন? আমি অত কিছু বুঝি না, তুমি কবে আমাকে বিয়ে করবে সেটা বলো। সে বলল, ইসলামী শরীয়তে তো মেয়েদের ডিভোর্স হলে 4 মাস, ফিকের মাসালাতে এটাকে 3 তুহুরও বলা হয়। যদি এটা অনেকদিন আগে পড়েছিলাম, যদি ভুল হয়ে থাকে আমাকে বলে দিবেন দয়া করে। ইদ্যত পালন করতে হয়, ওই কয়টা দিন আগে শেষ হোক তারপর বলি। আমি বললাম, আমার সেটা প্রয়োজন নেই, ওইটা প্রেগনেন্সির শিওর হওয়ার জন্য, আর আমাদের এমন কোনো সম্পর্কই ছিল না যে আমার বাবু হওয়ার সম্ভাবনা থাকে। সে বলল, তুমি বললেই হলো, এমন কি শিওর আছে? একসাথে 2 মাস থাকছো, কত কিছুই তো হতে পারে। আমি বললাম, কি বলতে চাও তুমি? তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নেই? আর আমি না করার পরেও তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? সে বলল, বলতে পারলাম কি? আবার তুমি কি দুধে দেওয়া তুলসী পাতা নাকি? না মহামনীষী যে তোমার কথা বিশ্বাস করতেই হবে। আমি বললাম, এই 3 বছরে তুমি আমাকে এতটুকু চিনছো, আমাকে এত অবিশ্বাস হলো তোমার, নাকি আমাকে বিয়ে করার ইচ্ছাই নেই তোমার? সে বলল, আমি জানি না, আমি বাড়িতে কোনোদিনই তোমার কথা বলতে পারবো না, যদি পালিয়ে যেতে পারো তবেই আমি রাজি আছি। আমি পুরো উত্তাল সাগরের মাঝে পড়ে যাই, কোন দিকে যাব কোনো কিছুই মাথায় আসে না। এখন যদি পালিয়ে না যাই তবে ও আমাকে বিয়ে করবে না, আর পালিয়ে গেলে আমার বাবার সব সম্মান ধুলোয় মিশে যাবে, সবাই টিটকারি করবে। তারপরও আমি বাধ্য হয়ে ওকে বলি যে হ্যাঁ, আমি পালিয়ে যেতে রাজি আছি, এখন বলো কবে বিয়ে করবে? সে বলল, সেটা আমি কি বলবো, তুমি ঠিক করো, আর টাকা ম্যানেজ হলে তারপর আমাকে বলবে। আমি বললাম, টাকা ম্যানেজ হলে মানে? টাকা কি আমি দিব নাকি? টাকা আমি কোথায় পাবো? সে বলল, টাকা কোথায় পাবে মানে? দেনমোহরের টাকা কি হয়েছে? আমি বললাম, দেনমোহরের টাকা উনি বিয়ের সময় পুরোটা দিয়ে দিয়েছিল, ওটা আব্বুর কাছে আছে, আমি নিতে পারবো না। সে বলল, নিতে না পারলে বিয়ে হবে কি করে? আমি একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। আমি বললাম, কি বলছো তুমি এইসব? তোমার কাছে যদি বিয়ে করার মতো টাকাই না থাকে, আবার বাড়িতেও জানাতে না পারো, তবে আমার সংসার ভাঙলে কেন? সে বলল, আমি ভাবছিলাম দেনমোহরের 2-3 লাখ টাকা পাবো, ওইগুলো দিয়েই হবে। আমি বললাম, তুমি ইদ্যত পালনের কথা জানো, তবে এটা জানো না স্ত্রীর নিজের ডিভোর্স দিলে ওইটা খোলা তালাক বলে, এতে স্বামীর টাকা নিতে হয় না, উল্টো স্বামীকে টাকা দিয়ে ওই তালাক নিতে হয়। তুমি কেন তবে শুধু শুধু আমার সংসার ভাঙলে? ও বলল, দেখো যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার চলে যাও, আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি বললাম, সম্ভব না মানে? তুমি কি আমাকে ভালোবাসো না? যদি আমাকে বিয়েই না করো তবে আমার সাথে রিলেশন কেন করলে? সে বলল, তোমাকে বিয়ের আগে হলে হয়তো বাড়িতে বলতে পারতাম, এখন তুমি একটা ডিভোর্সি মহিলা, ডিভোর্সি মহিলাকে বিয়ে কোনো পরিবারই মেনে নেবে না। আর আমি ভাবছিলাম তুমি দেনমোহরের টাকা পাবে, সেটা দিয়ে না হয় বিয়ে করে নিব, পরে 2-1 বছর পর বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তুমি টাকা দিতে পারবে না, তাই আমিও বিয়ে করতে পারবো না।
আর আমি তোমাকে আজ থেকে ভালোবাসি না, আমাকে আর কখনো ফোন দিবা না। এটা বলে সে ফোন কেটে দেয়। আমি ফোন দিলে আর রিসিভ করে না। আমি যার জন্য সব ছেড়ে চলে আসলাম আর সে আমাকে এই কথা বলতেছে। কার জন্য আমি এত কিছু করলাম? আমি এখন কোন দিকে যাব? আমি আমার বাবা মাকে কি বলবো? আর যদি আমি আমার স্বামীর কাছে ফিরে যাই তবে ওনার সামনে আমি কোন মুখে দাঁড়াবো? কি জবাব দিব ওনার কথাগুলোর? আমার চারিদিক অন্ধকার হয়ে আসে। এত কিছু চাপ সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমার পাশে আমার মা আর ভাবি বসা। ওনারা আমাকে অজ্ঞান হওয়াটাকে সেইভাবেই দেখে যেভাবে 8-10টা নববিবাহিত মেয়েরা মাথা ঘুরে পড়ে যাওয়ার আর অজ্ঞান হয়ে যাওয়াটাকে দেখে। মানে আমি প্রেগনেন্সির কথা বলতেছি আর কি। কিন্তু আমি তো জানি যে আসলে কি হয়েছে। আম্মু চলে গেলে আমি ভাবিকে বলি যে ভাবি, তোমরা যা ভাবছো আসলে তা না। আমার অনেক টেনশন হচ্ছিল, যার ফলে এমনটা হয়েছে। আর আমার প্রেগনেন্ট হওয়ার সুযোগ নেই। ওনার সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। আমার ভাবি বলল, কি বলছো তুমি এইসব? ও তো আমাকে প্রথম থেকেই মেনে নেয়নি, তুমি আমাদের বলনি কেন? আমি কি বলবো ভেবে পাই না, কারণ উনি তো আমাকে মেনে নিতে অস্বীকার জানায়নি। আমার জন্যই তো এসব হলো। তাই আমি আর কোনো উত্তর দিতে পারিনি, শুধু বলি ভাবি বাদ দিন তো এসব, আর বলবেন না। ভাবিও আর কিছু না বলে চলে যায়। পরের দিন আমি আবার আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই। তখন ও আমাকে যেই কথাগুলো বলে তা শুনে আমার মনে হয় এখনই আমার পায়ের নিচের মাটি সরে যাক। আমার আর এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।